জুলাই আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত। জাতিসংঘের প্রতিবেদন, গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। গুম খুনের হোতা বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে। নামে বেনামে এস আলমের লাখো কোটি টাকা ঋণ বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন ৫ ব্যাংক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশে শিক্ষার্থী জনতার আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। সংস্থাটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এতে বলা হয়, বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগের ইঙ্গিত পেয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিচার বহির্ভূত হত্যা, যথেচ্ছা গ্রেপ্তার, গুম, নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। মধ্য জুন থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন কিভাবে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়নে আরও ভয়াবহ রূপ নেয়, ছড়িয়ে পড়ে দেশব্যাপী, বিপুল হতাহত এবং সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয়, তার ধারাবাহিক চিত্রই স্পষ্ট হয়ে ওঠে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত ১০ পাতার ওই প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পর দেশব্যাপী ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে আন্দোলন। আর তা দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করে, এমন প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সাধারণ লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর নিরাপত্তা বাহিনী নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, এমনকি মারণাস্ত্র ব্যবহার করে ভিডিও ফুটেজে এমন তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘ। বিক্ষোভ দমনে পুলিশের সঙ্গে র্যাব, বিজিবি ও সরকার দলীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেয় বলে উল্লেখ করা হয়। বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪০০ ও ৫ থেকে ৬ আগস্ট পর্যন্ত মারা গেছে আরও ২৫০ মানুষ। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, শিশু, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। জাতিসংঘ আরও জানায়, ওই সময়ে শেখ হাসিনা সরকারকে ফ্যাক্ট ফাইন্ডিং দল মোতায়েনের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত এই আদেশ দেন। দীপু শিকদারের রিপোর্ট। বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করতেন শাহজাহান আলী, কিন্তু আর ফিরে আসেননি তিনি। ১৬ জুলাই ঢাকা মেডিকেলের মর্গে পাওয়া যায় তার মৃতদেহ। এই মামলায় চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত। বিজ্ঞ আদালত, তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অপহরণ, বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান সহ বিভিন্ন শ্রেণী পেশার ২ শতাধিক গুম খুনের হোতা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার তৈরি প্রধান দানবের নাম সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার।
টানা 9 বছর ভারতে অবস্থানের পর গত 11ই আগস্ট দেশে ফিরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ভারতের মেঘালয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর টানা আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই বিএনপি নেতা। বিএনপি নেতা সালাউদ্দিনকে যিনি আটক করেছিলেন তিনি হলেন র্যাবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান। অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউলের সর্বশেষ কর্মস্থল ছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। গত 6 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারান জিয়া। শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে জিয়াউলের নাম। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারবার নাম এসেছে তার। এদের চক্রান্তে এই দেশে আইনাগর হয়েছে এবং এসএসএফের পিছনে ক্যান্টনমেন্টের ভিতরে আইনাগর হয়েছে। দ্রুততম সময়ে জিয়াউলের মতো দানবদের বিচার করা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উনি আয়নাগরের ভিতরে অনেক মানুষকে বন্দি করে রেখেছে, তারপরে ওখানে টর্চার সেল তৈরি করে তাদেরকে মানসিকভাবে নির্যাতিত করছে। লোভে পড়ুক চাপে পড়ুক যদি উনি এইসব কাজে লিপ্ত হয় তো ওনারা যদি আইনত যা আছে তাই করবে। শাস্তির আওতায় যেন আনা হয়, আর এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে হচ্ছে পরবর্তীতে যত যারা আসবে তারা যেন এটাকে মাথায় রাখে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা রাজধানী ও এর বাইরের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে। র্যাবের আরও যেসব কর্মকর্তা এর সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনার দাবি তাদের। এমন একটা অবস্থা ছিল, মানুষ স্বাধীনভাবে কিছু বলতেও পারতো না। আমাদের মানুষকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গুম করেছেন, গোপন কারাগারে রেখেছেন, গোপন বন্দিশালায় রেখেছেন, তাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। যে মানুষগুলো গত 13 বছর ধরে তাদের পরিবারের বাইরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জড়িতদের বিচার দাবি করেছে গুম খুনের শিকার ব্যক্তি পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্টে মোদি জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা দুজন। বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। ব্যাংক দখল আর লুটপাট যেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের কাছে পান্তা ভাতের মতো সহজ। ইসলামী ব্যাংকের মতো নিজের নিয়ন্ত্রণে থাকা আরও 5 ব্যাংকেও ভয়াবহ লুটপাট চালিয়েছে এস আলম গ্রুপ। এতদিন টাকা ছাপিয়ে ঋণ দিয়ে এসব ব্যাংক বাঁচিয়ে রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। হাসিনার পতনের পর সেই সুবিধাও এখন বন্ধ। ঝুঁকিতে এস আলমের ব্যাংকগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট, এটাই ছিল সাইফুল আলম মাসুদের নেশা। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আশীর্বাদে এস আলম গ্রুপের এই কর্ণধার নামে বেনামে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়েছেন লাখো কোটি টাকা। বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকও তার থাবা থেকে রেহাই পায়নি। ফোকলা করেছেন আরও কোটি ব্যাংক। 2017 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ছিল দেশের সবচেয়ে সমৃদ্ধ ব্যাংক, কিন্তু ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ওই বছর 5 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্যাংকটি লুটপাটের আয়োজন চূড়ান্ত হয়। গোয়েন্দা সংস্থার সহায়তায় এটিকে তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। ঋণের নামে লুটপাট চলতে থাকায় ব্যাংকটি ছাড়তে থাকেন দেশি বিদেশি স্পন্সর শেয়ার হোল্ডাররা। এখন ব্যাংকটিতে মাত্র 13% শেয়ার আছে বিদেশিদের হাতে, যদিও 2017 সালে বিদেশিদের শেয়ার ছিল প্রায় 52%। পুরনো দেশীয় উদ্যোক্তাদের অনেকেও শেয়ার বিক্রি করে দিয়েছেন, যার বেশিরভাগই নামে বেনামে এস আলম গ্রুপ কিনে নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2017 সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকে 68,135 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ ছিল 61,641 কোটি টাকা। 2023 সাল শেষে 1,53,456 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ দাঁড়ায় 1,60,026 কোটি টাকা, অর্থাৎ আমানতের চেয়ে ঋণ বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে চলতে হচ্ছে ব্যাংকটিকে। আর ব্যাংকটির মোট ঋণের 1/3 অর্থাৎ 50,000 কোটি টাকাই নামে বেনামে চলে গেছে এস আলমের পকেটে। এখনো তারা 500, 600, 1000 কোটি টাকা পাচারের চেষ্টা করছে। এই চোর চক্রকে আটকানোর জন্য আমাদের এই ব্যবস্থা আপনারা নেন। যারা এই ব্যাংকটাকে লুটপাট করেছে, এই ব্যাংকটাকে দখল করছে
এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এদিকে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরও 5টি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছামতো লুটপাট করেছে এসালম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি এখন 8,472 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের 4,243 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের 2,850 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের 535 কোটি টাকা এবং কমার্স ব্যাংকের ঘাটতি 503 কোটি টাকা। ইসলামী ব্যাংকের মতো সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও এসালমের হাতে যায় 2017 সালে। এর আগের বছর কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণও নেয় তারা। আর 2013 সালে প্রতিষ্ঠার পর থেকেই গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের নিয়ন্ত্রণ সাইফুল আলম মাসুদের হাতে। এর আগে 2004 সালে শিকদার গ্রুপ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দখল করে এসালম। ইসলামী ব্যাংক সহ এসালমের মালিকানায় থাকা প্রতিটি ব্যাংকেরই পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ল, শপথ নিলেন আরও 4 উপদেষ্টা। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। আকার বাড়ল অন্তর্বর্তী সরকারের। শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ওয়াহিদুদ্দিন মাহমুদ, জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোহাম্মদ ফয়জুল কবির খান। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এ সময় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা। বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা। শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর নতুন উপদেষ্টাদের প্রথমে উপদেষ্টা হিসেবে, এরপর গোপনীয়তা রক্ষার শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নতুন 4 উপদেষ্টা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফয়জুল কবির খান। পরে বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের সভা। গেল 8ই আগস্ট শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। পরে 2 দফায় 3 উপদেষ্টার শপথের পর আকার ছিল 17 জন। নতুন 4 উপদেষ্টার শপথের পর অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা দাঁড়ালো 21 জনে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সকালে নিহত সেলিমের বাবা সেকেন্দার আলী বগুড়া সদর থানায় মামলাটি করেন। অন্যান্য আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জন জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে এ মামলায় আসামি করা হয়েছে। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলনে 32 শিশু সহ 650 জন নিহত, জাতিসংঘের প্রতিবেদন। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। গুম খুনের হত্যা বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। নামে বেনামে এসালমের লাখো কোটি টাকা ঋণ বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন 5 ব্যাংক।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-team.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।